মা মারা যাওয়ার ঠিক 1 মাস আগে আমাকে একটা সত্যি বলে গিয়েছিল, যেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। সে বলেছিল, আমার 3জন বড় ভাই আছে, তারা 3জনই অনেক বড় অবস্থানে আছে। সেই কথাটা শোনার পর আমি আমার ছোট কাপড়ের ব্যাগটা নিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়ি। পথে রওনা দিই তাদের খুঁজতে। কিন্তু যখন থানায় গিয়ে তাদের নাম বললাম, তখন পুলিশেরা আমার দিকে এমনভাবে তাকালো যেন আমি মাথা খারাপ হয়ে যাওয়া কেউ। কারণ আমার বড় ভাই ছিল দেশের অন্যতম বড় একজন ব্যবসায়ী, দ্বিতীয়জন জনপ্রিয় টেলিভিশন অভিনেতা, আর তৃতীয়জন দেশের সবচেয়ে পরিচিত লাইভ স্ট্রিমারদের মধ্যে একজন। আমার মা আমাকে এই সত্যিটা লুকিয়ে রেখেছিল পুরো 20 বছরেরও বেশি সময় ধরে। আমি তখন মায়ের বিছানার পাশে বসেছিলাম। বাইরে টিনের চালের ঘরে বৃষ্টি পড়ছে টুপটাপ শব্দে। আমি চুপচাপ একটা কমলা খাচ্ছিলাম, আর মা হঠাৎ আমার হাতটা শক্ত করে ধরে ফেলল। সে বলল, তৃষা, তোর 3জন বড় ভাই আছে। আমি প্রথমে ভেবেছিলাম জ্বরের ঘোরে মা উল্টো পাল্টা বলছে, কিন্তু তার চোখে যে গাম্ভীর্য ছিল সেটা ভুল বোঝার মতো না। সে ধীরে ধীরে সব খুলে বলল। আমার বাবা একসময় খুব বড় ঘরের ছেলে ছিলেন। তাদের পরিবার ছিল টাকার পাহাড়ের মতন। কিন্তু সম্পর্ক ভেঙে যাওয়ার পর বাবার পরিবার আমার মাকে জোর করে আলাদা করে দেয় তার 3 ছেলে সন্তানের থেকে। কারণ মা তখন একেবারেই অসহায় ছিলেন। না ছিল কোনো কাজ, না ছিল কোনো সহায়তা। মা কাঁদতে কাঁদতে বলেছিল, তোর 3 ভাইকে আমি আনতে পারিনি, শুধু তোকে সঙ্গে আনতে পেরেছিলাম। তার গলা তখন কাঁপছিল। এরপর ডাক্তার জানালো মায়ের শরীরে কঠিন রোগ ধরা পড়েছে। সেই খবর পাওয়ার পরও মা একটা কথাই বারবার বলতো, আমি চলে গেলে তুই তাদের খুঁজে বের করবি। এই ছিল মায়ের শেষ ইচ্ছে। মা মারা যাওয়ার পর আমি আমার ছোট্ট ব্যাগটাতে কয়েকটা কাপড় গুছিয়ে নিলাম। একটা কাগজে লেখা নামগুলো শক্ত করে ধরে আমি রওনা দিলাম। শহরে পা দিয়েই যেন আমি হারিয়ে গেলাম। চারিদিকে মানুষের ভিড়, রিকশার শব্দ, গাড়ির হর্ন, অচেনা রাস্তা, সব মিলিয়ে আমি প্রথম দিনেই দিশেহারা হয়ে পড়লাম। ছোট শহরের মেয়ে আমি। এই বিশাল শহর আমার কাছে যেন একেবারে অচেনা এক দুনিয়া। তাই শেষমেশ আমি একটা জায়গায় গেলাম, পুলিশ স্টেশন। ভেতরে ঢুকে আমি কাঁপা হাতে আমার জন্ম সংসদ আর কাগজে লেখা নামগুলো দেখালাম। ডিউটিতে থাকা পুলিশ অফিসার প্রথমে খুব স্বাভাবিক ছিলেন, কিন্তু নামগুলো পড়ার পরই তার মুখের ভাব বদলে গেল। একজন আরেকজনের দিকে তাকাতে লাগলো। তারপর একজন ধীরে ধীরে বলল, এই নামগুলো সত্যিই তোমার ভাই? আমি মাথা নাড়লাম। আমার মা বলেছে। একটা ভারী নীরবতা নেমে এলো ঘরে। তারপর একজন ফোন তুললো, আর কেউ কিছু একটা নিশ্চিত করতে ব্যস্ত হয়ে গেল। একজন মহিলা পুলিশ আমার দিকে তাকিয়ে আস্তে করে বলল, তুমি কি জানো ওরা কারা? আমি চুপ করে থাকলাম। সে বলল, তোমার বড় ভাই দেশের অন্যতম বড় ব্যবসা গ্রুপ চালায়। আমি যেন হঠাৎ থমকে গেলাম। মাঝের ভাই? আমি জিজ্ঞেস করলাম। সে খুব জনপ্রিয় অভিনেতা, টিভি না দেখলেও তার নাম শুনবে। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আর ছোট ভাই? ছোট ভাই দেশের সবচেয়ে বড় লাইভ স্ট্রিমারদের একজন। লক্ষ লক্ষ মানুষ তাকে চেনে। আমি তখনও বিশ্বাস করতে পারছিলাম না আমি এদের বোন, একটা সাধারণ মেয়ে যে ছোট্ট শহরের একটা ভাঙা ঘরে বড় হয়েছে। পুলিশ শেষমেশ জানালো বড় ভাইকে খবর দেওয়া হয়েছে, সে আসছে আমাকে নিতে। আমি বাইরে এসে দাঁড়ালাম। হাতে সেই পুরনো কাপড়ের ব্যাগটা শক্ত করে ধরে আমি রাস্তার পাশে অপেক্ষা করতে লাগলাম। আমার পাশে দাঁড়িয়েছিল এক অচেনা যুবক। মাথা একটু খোলা, হাতে কয়েকটা ট্যাটুর মতন দাগ, চোখে এক ধরনের অহংকার মেশানো হাসি। সে হঠাৎ বলল, তুমি কার জন্য অপেক্ষা করছো? আমি বললাম, আমার ভাইদের জন্য। সে হেসে বলল, আমি একটু আগেই একটা ঝামেলা করে এসেছি, তবে ঠিক আছে, আমার লোকজন আছে। তার কথা শুনে আমি শুধু হালকা করে হাসলাম। সে নিজের গাড়ির দিকে ইশারা করে বলল, ওই দেখো, ওইটা আমার গাড়ি। আমি কিছু বললাম না। ঠিক তখনই দূরে একটা কালো গাড়ি এসে থামলো। গাড়িটা এমন ছিল যে আশেপাশের সবাই তাকিয়ে গেল। যুবকটা হঠাৎ চুপ হয়ে গেল। এটা তো এটা তো আসলেই দামি গাড়ি। ধীরে ধীরে গাড়ির দরজা খুলল। একজন লম্বা পরিপাটি পোশাকের পুরুষ নামলো।
তার চেহারায় এক ধরনের কঠোরতা ছিল, কিন্তু চোখে ছিল গভীর অস্থিরতা। সে ফোনের স্ক্রিনে কিছু একটা দেখছিল, তারপর আমার দিকে তাকালো। আমার পুরনো পোশাক, ভ্রমণে ধুলো মাখা মুখ আর সেই ছোট্ট ব্যাগটা। সে ধীরে ধীরে জিজ্ঞেস করলো, তুমি কি তৃষা রহমান? আমি কিছু বলতে পারলাম না। ঠিক তখনই গাড়ির পিছনে দরজা খুলে গেল, আর পরের মুহূর্তেই একজন যুবক দ্রুত নেমে এসে চিৎকার করে উঠল, শেষমেশ তোকে খুঁজে পেলাম। তার সেই কণ্ঠে পুরো রাস্তা যেন থমকে গেল। রোলস রয় গাড়ির দরজা খুলতেই ভিতর থেকে যে মানুষটা নামলো, তাকে দেখে চারপাশের বাতাস যেন এক মুহূর্তে ভারী হয়ে গেল। পুলিশের কড়া চাহনি, রাস্তার কোলাহল সব থেমে গেছে যেন। গাড়ির পিছনের দরজা খুলে একজন তরুণ হুড়মুড় করে নেমে এলো। চোখে কালো চশমা, মুখে এক ধরনের আত্মবিশ্বাসী হাসি। কিন্তু আমাকে দেখার পর সেই হাসিটা মুহূর্তেই বদলে গেল। সে চশমাটা খুলে ফেলল। চারপাশের অর্ধেক পুলিশ তখন তাকিয়ে আছে এমনভাবে যেন কোনো অচেনা দুনিয়া থেকে কেউ নেমে এসেছে। আমি কিছুই বুঝতে পারছিলাম না। সত্যি বলতে আমি তখনও ভাবছিলাম এরা হয়তো ভুল মানুষকে খুঁজছে। আমার পাশে দাঁড়ানো সেই ট্যাটু করা যুবকও হঠাৎ চুপ হয়ে গেল। তার আগের সেই দাপট যেন এক মুহূর্তে উবে গেছে। সে সোজা হয়ে দাঁড়ালো, এমনভাবে নিজেকে কম বিপজ্জনক দেখাতে চাইছে। সামনের সেই পরিপাটি পোশাকের মানুষটা, তার চোখ আমার মুখের ওপর স্থির, গভীর কঠিন দৃষ্টি, যেন সে পুরনো কোনো ছবি আর বাস্তবতার মাঝে মিল খুঁজছে। সে আবারও বলল, তুমি কি খরশিদা রহমান? আমি ধীরে ধীরে মাথা নাড়লাম। ঠিক তখনই সেই চশমাওয়ালা তরুণের চোখ বড় বড় হয়ে গেল। অসম্ভব, তুমি তো ঠিক মায়ের মতোই দেখতে। এই কথাটা আমার বুকের ভিতর অদ্ভুত একটা চাপ তৈরি করলো। মা শব্দটা তারা এমনভাবে বলল যেন আমি তাদের পরিচিত কেউ। সামনের লোকটা এবার আরও এক ধাপ এগিয়ে এলো। আমি আরাফাত। তার কণ্ঠ খুব শান্ত কিন্তু ভারী। আমি বড় ভাই, বিজনেসের বড় মানুষটা। আমি প্রথমেই যেটা ভাবলাম, এই মানুষটা এত দামি দেখাচ্ছে, আমার ভাই হওয়া কিভাবে সম্ভব? গাঢ় রঙের স্যুট, নিখুঁত ভঙ্গি, হাতে দামি ঘড়ি, তার পুরো উপস্থিতিই যেন টাকার ভাষায় লেখা। তবুও তার চোখ, সেই চোখে কোথাও মায়ের ছায়া ছিল। সেটাই আমার বুকটা একটু একটু নরম করে দিল। পিছনে ছেলেটা তখন দ্রুত এগিয়ে এসে প্রায় হেসে ফেলল। আমি সিয়াম, তৃতীয় ভাই। ইন্টারনেট বা যেভাবেই বলো, সবচেয়ে পরিচিত জন। তার কথা বলার ভঙ্গি, আত্মবিশ্বাস আর হালকা হাসি সব মিলিয়েছে যেন অন্য এক জগৎ থেকে এসছে। কিন্তু তার চোখেও অস্থিরতা ছিল। পুলিশরা তখনও পুরো দৃশ্য দেখে হতবাক। আর সেই ট্যাটু করা যুবক, যে কয়েক মিনিট আগেও আমাকে প্রায় প্রেমের প্রস্তাব দিতে যাচ্ছিল, এখন তার দৃষ্টি মাটিতে। আরাফাত আমার দিকে তাকালো। তুমি কি একাই এসেছো? আমি হ্যাঁ বললাম। সে এক মুহূর্ত চুপ থাকলো, তারপর বলল, এটা কিভাবে সম্ভব? সিয়াম আমার হাত থেকে ব্যাগটা নিল। এত ছোট ব্যাগ? আমি কিছু বললাম না। সত্যি বলতে আমি লজ্জা পাচ্ছিলাম। নিজেকে এত ছোট লাগছিল, যেন আমি এই দুনিয়ার অংশই নই। আরাফাত হঠাৎ তার কোটটা খুলে আমার কাঁধে রাখলো। ঠান্ডা লাগছে তো? তার এই সাধারণ আচরণটা আমাকে এক মুহূর্তে থমকে দিল। এটা ঠিক আমার মায়ের মতন। আমরা গাড়িতে উঠলাম। বাইরে থাকা সেই ট্যাটু করা যুবক তখনও গাড়ির দিকে তাকিয়েছে, যেন নিজের ভাগ্য নিয়ে আফসোস করছে। পুলিশরা রাস্তা ছেড়ে দিল। গাড়ি চলতে শুরু করলো। আমি পিছনে বসে ব্যাগটা শক্ত করে ধরে আছি। সিয়াম বারবার আমার দিকে তাকাচ্ছে। তুমি জানো আমরা তোমাকে কত বছর ধরে খুঁজছিলাম? আমি ধীরে বললাম, আমি তো তোমাদের চিনতামই না। আরাফাত সামনের সিট থেকে বলল, আমরা জানতাম না তুই কোথায় আছিস। আমাদের থেকে লুকানো হয়েছিল কথাটা। এই কথাটা শুনে আমার বুকটা কেঁপে উঠল। বাইরের শহরের আলো ছুটে যাচ্ছে জানালার পাশে, আর আমার মনে হচ্ছে আমি কোনো অচেনা জীবনের ভিতর ঢুকে পড়েছি। গাড়ি শেষমেশ একটা বিশাল বাড়ির সামনে এসে থামলো। এটা বাড়ি না, এটা যেন কোনো জায়গা যেখানে সাধারণ মানুষ ঢুকতে ভয় পায়। বড় লোহার গেট, নিরাপত্তার লোকজন, বিশাল উঠান। আমি দরজা খোলার আগেই ভয় পেয়ে গেলাম। সিয়াম হাসলো। ভয় পাচ্ছিস? আমি কিছু বললাম না। আরাফাত নামলো প্রথমে, তারপর আমাকে হাত বাড়িয়ে দিল। আমি একটু দ্বিধা নিয়ে নেমে পড়লাম। ভিতরে ঢুকতেই মনে হলো আমি ভুল জায়গায় চলে এসেছি। সব কিছু নিখুঁত, সব কিছু বড়, সব কিছু অচেনা। আমি থমকে দাঁড়ালাম। সিয়াম বলল,
চিন্তা করিস না, এটা এখন তোরও বাড়ি। কিন্তু আমি জানি না কেন সেই মুহূর্তে আমি সবচেয়ে বেশি একা অনুভব করছিলাম। রাত গভীর হচ্ছিল। বড় ডাইনিং রুমে আমি একা বসে আছি। আরাফাত ফোনে কথা বলছে। কাজের চাপ তার কণ্ঠে স্পষ্ট। শিয়াম বারবার আমাকে হাসানোর চেষ্টা করছে, কিন্তু আমি শুধু চুপ করে আছি। ঠিক তখনই দরজাটা খুলল। আরেকজন মানুষ ঢুকলো। তার মুখে মেকআপের হালকা চিহ্ন, চোখে ক্লান্তি, কিন্তু উপস্থিতি এত পরিচিত যে টিভিতে না দেখলেও মানুষ তাকে চিনবে। সে আমাকে দেখেই থমকে গেল। পুরো শরীর যেন জমে গেল। তুমি? তার কণ্ঠ কাঁপছিল। আমি ধীরে বললাম, আমি খর্শিদা। সে আর কিছু বলল না। হঠাৎ করে চোখ ভিজে গেল তার। এই মানুষটা যাকে লাখো মানুষ চেনে এখন আমার সামনে কাঁদছে। সে কেবল বলল, আমার বোন। তারপর ধীরে ধীরে একটা ছোট্ট বাক্স বের করলো। ভিতরে পুরনো কাগজ, আঁকা ছবি। আমি দেখলাম ছোট্ট একটা মেয়ে, দুটো বেনি, স্কুল ড্রেস, হাসি মুখ। আমি তো ওটা। সব ছবিতেই আমি ছিলাম। আমার গলা আটকে গেল। আমি ফিসফিস করে বললাম, এগুলো কোথা থেকে পেলে? সে বলল, মা আমাদের পাঠাতো লুকিয়ে। আমি অবাক হয়ে গেলাম। তারা আমাকে চিনতো, তারা আমাকে দেখেছিল। আমি ছিলাম তাদের জীবনেরই অংশ, শুধু আমিই জানতাম না। আমি কাঁপা গলায় বললাম, তাহলে তোমরা আমাকে আনোনি কেন? কোনো উত্তর এলো না। নীরবতা ভারী হয়ে উঠল। আরাফাত ধীরে বলল, কারণ আমাদের থেকে তোকে দূরে সরিয়ে রাখা হয়েছিল। তার কণ্ঠে ছিল রাগ, কষ্ট আর অসহায়তা। আমি বুঝতে পারছিলাম না কারা এই কাজ করেছে, কিন্তু একটা সত্য স্পষ্ট হয়ে উঠেছিল, আমার পরিবার শুধু হারিয়ে যায়নি, তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছিল। রাতটা সেই বাড়িতেই কাটলো নীরবতায়। আমি বিছানায় শুয়েছিলাম, কিন্তু ঘুম আসছিল না। ছাদের দিকে তাকিয়ে শুধু একটা কথাই মাথায় ঘুরছিল, আমি কি সত্যি এতদিন একা ছিলাম, নাকি আমাকে ইচ্ছে করে একা রাখা হয়েছে? কখনো কখনো মনে হয়েছে জীবন এমন এক অদ্ভুত গল্প, সেখানে শেষ পর্যন্ত এসে বোঝা যায় যতটা হারিয়েছিলাম বলে ভেবেছিলাম, বাস্তবে তার চেয়ে অনেক বেশি কিছু ফিরে পেয়েছি। সেই বিশাল বাড়িতে প্রথমে দিনগুলো আমার কাছে ছিল এক অদ্ভুত স্বপ্নের মতন। সব কিছু এত বড়, এত নিখুঁত, এত অচেনা, যেন আমি ভুল করে অন্য কারোর জীবনে ঢুকে পড়েছি। শিয়াম আমাকে ধীরে ধীরে এই নতুন জীবনের সাথে পরিচয় করিয়ে দিত। সে বলতো, তুই এখন আর একা না, বুঝলি? কিন্তু আমি তখনও পুরোপুরি বিশ্বাস করতে পারতাম না। আরাফাত, সে ছিল সবচেয়ে কঠিন। কম কথা বলতো, কিন্তু তার প্রতিটা দৃষ্টিতে যেন পাহাড়ের ভার থাকতো। কখনো কখনো মনে হতো সে আমাকে বুঝতে চায়, কিন্তু জানে না কিভাবে শুরু করবে। আর লিয়ান, জনপ্রিয় সেই অভিনেতা যাকে মানুষ পর্দায় দেখে কাঁদে বা হাসে, সে যখনই আমার সামনে আসতো, তার চোখে একটা অদ্ভুত ভাঙা মানুষকে দেখতাম, যেন সে সব কিছু পেয়েও কিছু একটা হারিয়ে ফেলেছে অনেক আগেই। প্রথম দিকে আমি তাদের কাছ থেকে দূরত্ব রাখতাম। বড় টেবিলে একসাথে খেতে বসলেও আমি এক কোণে চুপচাপ থাকতাম। মনে হতো আমি এখানে মানানসই না। কিন্তু ধীরে ধীরে তারা আমাকে টেনে আনতে শুরু করলো তাদের ভিতরের দুনিয়ায়। শিয়াম আমাকে নতুন ফোন ব্যবহার করতে শেখালো। হাসতে হাসতে বলতো, তুই ক্যামেরা না নাড়িয়ে বস, না হলে তোর মাথা ঘুরে যাবে। আর লিয়ান আমাকে নিয়ে যেত শান্ত জায়গায়, যেখানে কেউ চেনে না, কেউ ছবি তোলে না। আরাফাত, সে শুধু মাঝে মাঝে চুপচাপ আমার পাশে বসে থাকতো, কিছু বলতো না, কিন্তু তার উপস্থিতিটাই যেন একটা বিশাল নিরাপত্তা দিত। একদিন সকালে আমি রান্নাঘরে ঢুকে দেখি আরাফাত একা বসে আছে। তার সামনে একটা পুরনো ছবি, মায়ের ছবি। আমি আস্তে করে জিজ্ঞেস করলাম, তুমি কি তাকে ঘৃণা করতে? সে অনেকক্ষণ চুপ করে রইল, তারপর বলল, অনেক বছর করেছি। তার কণ্ঠটা খুব ভারী ছিল। ভাবতাম আমাদের ছেড়ে চলে গেছে। আমি তার দিকে তাকালাম। সে বলল, কিন্তু পরে বুঝেছি সে নিজে যায়নি, তাকে যেতে বাধ্য করা হয়েছিল। এই কথাটা আমার ভিতরটা কাঁপিয়ে দিল, কারণ আমি নিজেও এতদিন ধরে ভাবতাম মা হয়তো আমাদের মধ্যে কাউকে বেশি ভালোবাসতো, কাউকে কম। কিন্তু বাস্তবটা ছিল অন্যরকম। সে ছিল এক অসহায় নারী, যাকে শক্তি দিয়ে নয়, পরিস্থিতি দিয়ে ভেঙে ফেলা হয়েছিল। একদিন আমরা 3 ভাই আর আমি একসাথে আমার মায়ের কবরের কাছে গেলাম। সিয়াম ফুল নিয়ে এসেছিল অনেকগুলো। লিয়ান পুরো পথেই চুপচাপ ছিল, চোখ ভেজা। আরাফাত দাঁড়িয়েছিল অনেকক্ষণ ধরে, একটা কথাও বলেনি। আমি শুধু কবরের দিকে তাকিয়েছিলাম,
মনে হচ্ছিল এই মাটির নিচে শুয়ে থাকা মানুষটা আমার জীবনের সবচেয়ে বড় সত্য, যে সত্য এত বছর আমাকে হারিয়ে রেখেছিল আবারও ফিরিয়ে এনেছে। আরাফাত ধীরে ধীরে কবরের ওপর হাত রাখলো, তারপর খুব আস্তে করে বলল, আমরা দেরি করে ফেলেছি মা। তার কণ্ঠ ভেঙে গেল। সেই মুহূর্তে আমার বুকের ভিতর সমস্ত অভিযোগ, সমস্ত প্রশ্ন কোথায় যেন হারিয়ে গেল। কারণ আমি বুঝে গিয়েছিলাম এই গল্পে কেউই আসলে দোষী নয়, শুধু সময়, পরিস্থিতি আর শক্তির অসম লড়াই ছিল। দিনগুলো কেটে যেতে লাগলো। আমি এখন আর সেই ভীত মেয়ে নই যে প্রথম দিন ব্যাগ হাতে থানা থেকে বের হয়েছিল। কিন্তু কিছু জিনিস বদলায়নি। সিয়াম এখনও আমাকে জ্বালায়, হাসায় আর মাঝে মাঝে খুব সিরিয়াস হয়ে যায় আমার জন্য। লিয়ান এখনও আমাকে বোনের মতোই আগলে রাখে, কখনো কখনো অকারণে ফোন করে জিজ্ঞেস করে, খেয়েছিস? আরাফাত সে এখনও কম কথা বলে, কিন্তু আমি জানি তার নীরবতার ভেতরেও এখনও একটা জায়গা আছে যেখানে আমি আছি। আজও আমি সেই ব্যাগটা রেখে দিয়েছি, ছোট্ট কাপড়ের ব্যাগটা, যেটা আমি নিয়ে প্রথম এসেছিলাম। শ্যাম একবার বলেছিল, এটা ফেলে দে, কেন রেখেছিস? আমি বলিনি কেন রাখি, কারণ ওই ব্যাগটা শুধু কাপড়ের ছিল না, ওটা ছিল আমার পুরনো জীবনটা, আমার একাকিত্ব, আমার হারিয়ে যাওয়া দিনগুলো। আর আজ আমি যখন জানালার পাশে বসে আলো দেখি, তখন আর আগের মতন শূন্য লাগে না, কারণ এখন জানি আমি আর কোথাও হারিয়ে নেই। আমি ঠিক সেখানেই আছি যেখানে আমাকে অনেক আগেই থাকার কথা ছিল। আর সবচেয়ে অদ্ভুত সত্যটা হলো, যে মানুষটা একদিন ভাবতো সে একেবারে একা পৃথিবীতে এসেছে, সে এখন এমন একটা পরিবারের অংশ যারা অনেক আগে থেকেই তাকে খুঁজছিল, শুধু জানতো না সে ঠিক কোথায় লুকিয়েছিল। আর জীবন মাঝে মাঝে সত্যিই এমনই হয়, হারিয়ে যাওয়া মানুষদের আবার ফিরিয়ে আনার জন্যই কিছু গল্প লেখা থাকে। সমাপ্ত। গল্প অচেনা নিবাস, লেখক গল্পঘর। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান একটি মন্তব্য করে যাবেন। আর আরও নিত্য নতুন গল্প শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।